আজ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত আমাদের প্রথম দিনের কর্মসূচি আমরা পালন করতেছি। আমাদের 3 দিন কর্মসূচি আমরা পালন করব সঠিকভাবে। আমাদের মূলত দাবি একটাই, আমরা পে স্কেল চাই। পে স্কেল যদি না হয় তাহলে কর্মচারীরা যে দাবানলের মতো জ্বলে উঠেছে তা কিন্তু দাবিয়ে রাখা যাবে না। আমি অমিতলভ্যে বলতে চাই মাননীয় প্রধান উপদেষ্টাকে, এই 3 কর্মদিবসের মধ্যে আপনি পে স্কেলের ব্যবস্থা করে দিন। আপনি চাইলে পারবেন, আপনি চাইলে কর্মচারীদের মুখে হাসি ফোটাতে পারবেন। আপনি ছাড়া আর কেউ পারবে না। আমরা কোনো উপদেষ্টার বক্তব্য শুনতে চাই না, আমরা কারো বক্তব্য শুনতে চাই না, আমরা আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি বলেছিলেন নবম পে স্কেল গঠন করেছিলেন, কমিশন গঠন করেছিলেন, কমিশন রিপোর্ট জমা দিয়েছে। আমরা কর্মচারীরা আশায় বুক বেঁধেছিলাম। এখন কেন আমরা হতাশ হব? আমরা হতাশ হতে চাই না। কর্মচারী ভাই বোনেরা যে যেখানে আছি আমরা মাঠ ছাড়বো না। বিজয় আমাদের অচিরেই। এখন যদি আমরা হাল ছেড়ে দিই, আমরা আর আমাদের যে বিজয় লক্ষ্য আমরা তা পাবো না। অতএব সারা বাংলার কর্মচারী এক হয়ে, একতাবদ্ধ হয়ে আমাদের যে বিজয়, এটা আমরা ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির বিপ্লবী আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় মুখ, শ্রমিক বান্ধব, শ্রমিকের প্রিয় নেতা, আমাদের লিডার, আমাদের বড় ভাই জনাব আব্দুল মালিক ভাই। জনাব আব্দুল মালিক ভাই। ধন্যবাদ মেহেদী হাসানকে। প্রিয় সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে আমাদের সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে সারা বাংলাদেশে দাবি আদায় ঐক্য পরিষদ থেকে যে 3 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, 1 ফেব্রুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত সকাল 9টা থেকে 11টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করা হচ্ছে, পালন করার ঘোষণা দিচ্ছে। সারা বাংলাদেশ থেকে সকল কর্মচারীদেরকে আমরা অনুরোধ করব, সকল নেতৃবৃন্দকে, সকল পেশাজীবী সংগঠনকে আমরা অনুরোধ করব, আপনারা দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে যে যে সংগঠনে আছেন সেই সংগঠন থেকে আপনারা একাত্মতা প্রকাশ করে দাবি আদায় ঐক্য পরিষদের সাথে সংহতি প্রকাশ করে আপনারা এই কর্মসূচি পালন করুন। আমাদের যে প্রাণের দাবি, দীর্ঘ 10 বছর আমরা 2টা পে স্কেল থেকে বঞ্চিত। আপনারা জানেন আমাদের বেতন বাড়ে না, কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়ে। আমাদের 2015 সালে যে চালের কেজি ছিল 25 থেকে 30 টাকা, আজকে আমাদের সেই চাল কিনতে হয় 70 থেকে 80 টাকায়। 2015 সালের যে একটা লাক্স সাবান ছিল 26 টাকা, আজকে সেই লাক্স সাবান কিনতে হয় 65 থেকে 70 টাকায়। তাহলে এভাবে যে প্রতিটি পণ্য 1 দশক আগের মূল্য আর 1 দশকের পরের মূল্য, এটা কি এক থাকে? আপনারা বলেন। আমাদের যে বেতন 2015 সালে যা ছিল 15,000 টাকা, 1 দশক পরে আজকে 2026 সালেও আমাদের সেই বেতন এই 2015 সালের বেতনই রয়েছে মাত্র 15,000 টাকা। আপনারা বলেন 15,000 টাকা দিয়ে আজকে যদি আমরা বাজারে যাই, সারা মাসের বাজার করতে আনুষঙ্গিক দ্রব্যাদি সব মিলিয়ে আমাদের প্রায় 40,000 টাকার উপরে আমাদের বাজার লাগবে। তাহলে আমরা 15,000 টাকা দিয়ে 40,000 টাকার বাজার কিভাবে করব? এই বাড়তি আয়টা আমরা কোথায় পাবো? 15,000 টাকার বেশি যে লাগবে, দামটা যে বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধির টাকাটা আমরা কোথায় পাবো? তাহলে আমাদের বাধ্য হয়ে দুর্নীতিতে জড়াতে হবে, বাধ্য হয়ে আমাদেরকে যে কোনো অপকর্মে করাতে হবে, যে কোনো অবৈধ পথে আমাদের ইনকাম করতে হবে। নতুবা আমাদের যাদের অবৈধ ইনকাম করার সুযোগ নেই, ঘুষ খাওয়ার সুযোগ নেই, দুর্নীতি করার সুযোগ নেই, আপনারা জানেন যে কর্মচারীরা সাইন করতে পারে না, আর যেখানে সাইন করতে পারে না সেখানে তারা কেউ দুর্নীতি করতে পারে না। সুতরাং কর্মচারীরা যে দুর্নীতি করে তারা তাদের সংসার চালাবে, তারও কিন্তু উপায় নেই। এখন এই মুহূর্তে যদি আমাদের বেতন বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু আপনারা দেখেছেন যে আমাদের অনেক পুলিশ সদস্য সংসার চালাতে না পেরে আত্মাহুতি দিয়েছে। অনেক বিজিবি সদস্য আছে, তারা সুইসাইড করছে। এইভাবে যে চাকরি করে, সরকারি চাকরি করে যদি সংসার চালাতে না পারে আর তারপর যদি তাকে আত্মহত্যা করতে হয়, এ লজ্জাটা তো জাতির না, এ লজ্জাটা সরকারের। এ লজ্জাটা যে আত্মহত্যা করছে তার নয়। আপনারা জানেন যে আমরা পে কমিশনের কাছে যখন সভা শুরু হয় তখন আমরা একটা হিসাব তুলে ধরেছি। একজন কর্মচারী যদি শুধু ডাল, আলুর ভর্তা আর ভাত খায় একবেলা, তাহলে ন্যূনতম 50 থেকে 60 টাকা খরচ হয়। আমি 50 টাকা ধরলাম। যদি 50 টাকা খরচ হয়, 3 বেলা যদি খায় তাহলে তার 150 টাকা একদিনে খরচ হয়। একজন কর্মচারী যদি 30 দিন কন্টিনিউ ভাবে
যদি সে ডাল আলুর ভর্তা আর ভাত খায়, তাহলে তার ভাতের বিল আসে ৪৫,৫০০ টাকা। সরকারি হিসাব অনুযায়ী ৬ সদস্য বিশিষ্ট পরিবারের কথা ঘোষণা করেছে। তাহলে ৬ সদস্য বিশিষ্ট পরিবার ১ মাস কন্টিনিউ যদি ডাল আলুর ভর্তা আর ভাত খায় 3 বেলা, তাহলে সেই ভাতের বিল আসে ২৭,০০০ টাকা, অথচ আমরা বেতন পাই ১৫,০০০ টাকায়। তাহলে আমাদের যদি ভাত খেতে, ডাল আলুর ভর্তা আর ভাত খেতে যদি ২৭,০০০ টাকা লাগে, ধরলাম কারো 5 সদস্যের পরিবার, তাহলে 20,০০০ টাকা লাগবে। ধরলাম কারো 4 সদস্যের পরিবার, তাহলে তার 16,০০০ টাকা লাগবে। তাহলে যদি 15,০০০ টাকা বেতন পায়, ঢাকা শহরে একজন কর্মচারী যদি একটা বস্তিতে একটা টিন শেড বাসা নেয়, তাও 8 থেকে 10,০০০ টাকা তাকে ভাড়া দিতে হয়। তাকে 3,০০০ টাকা বিদ্যুৎ বিল দিতে হয়, গ্যাস বিল দিতে হয়, তারপরে পানির বিল দিতে হয়, এরপরে তার সন্তানদের শিক্ষা খরচ, তার বাবা মায়ের মানে যে চিকিৎসা খরচ, ঔষধ লাগে না। এখন এমন কোনো পরিবার নেই, তাহলে এই বাড়তি খরচটা তারা কোথা থেকে পাবে? এই মুহূর্তে কর্মচারী কর্মচারী আমরা এই যে পে কমিশন গঠন হওয়ার পর আপনারা দেখেছেন যে ধাপে ধাপে দ্রব্যমূল্যের দাম বেড়েছে। আপনারা যদি পে কমিশন গঠন না করতেন, তাহলে কিন্তু এই দ্রব্যমূল্যের দামটা বৃদ্ধি পেত না। পে কমিশন গঠন করেছেন, তার আগে আমরা মহার্ঘ ভাতা চেয়েছিলাম, মহার্ঘ ভাতা আপনারা নাকচ করে দিয়েছেন, দিলেন 10% বিশেষ ভাতা, আগে ছিল 5%, এই সব মিলাইয়া 15% আপনারা ভাতা দিলেন। আপনারা সেই ভাতা আমরা ড্র করার আগেই আবার আপনারা পে কমিশন গঠন করলেন, আমরা সাধুবাদ জানাই। কিন্তু আপনারা এই অন্তর্বর্তীকালীন সময়ে পে কমিশন গঠন করার পরে দ্রুত সময়ের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন নির্দিষ্ট সময়ের আগেই যাতে পে কমিশন তাদের রিপোর্ট জমা দেয়। পে কমিশনের যে চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যার অত্যন্ত শ্রম বান্ধব একজন মানুষ, তিনি কিন্তু তার নির্দিষ্ট সময়ের 3 সপ্তাহ আগে পে কমিশনের রিপোর্ট চূড়ান্তভাবে সরকারি কর্মচারীর বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করেছে, বিভিন্ন সংগঠনের সাথে আলোচনা করেছে, তারপরে পুলিশ সদস্যদের সাথে আলোচনা করেছে, সশস্ত্র বাহিনীদের সাথে আলোচনা করেছে, সচিব পর্যায়ের সাথে আলোচনা করেছে। সকলের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত করে একটা চূড়ান্ত রিপোর্ট মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। যে উপদেষ্টারা যে প্রস্তাবটা জমা দেওয়া হয়েছে, সেটা যদি 3 দিন উপদেষ্টা পরিষদের থেকে বা সচিব পরিষদের মধ্যে যদি কেউ যাচাই বাছাই করে, তাহলে গেজেট প্রকাশ করতে এত সময় লাগার কথা না। আপনারা মাঝে মধ্যে এক একজন অর্থনীতিবিদ, এক একজন সাংবাদিক, কলামিস্ট যে বক্তব্যগুলো আপনারা উপস্থাপন করেন, যেগুলি আপনাদের থেকে আশা করি না। আপনারা অনেকেই বলেন যে পে স্কেল দিলে দ্রব্যমূল্যের দাম বাড়বে। আরে ভাই, 10 বছরে তো পে স্কেল হয় নাই, তখন দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই। এই 10 বছরে দ্রব্যমূল্যের দাম কয়েক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। কেন? এ সময় কি দ্রব্যমূল্যের দাম বাড়ে নাই? তাহলে পে স্কেল দিলেই যে বেতন বাড়বে, এই অলিজ্য কথাগুলি আপনারা কেন বলেন? আজকে দেখেন, বাংলাদেশের সবাই বলে যে পে স্কেল দিলে 1 কোটি মানুষের, সরকারি চাকরিজীবী সহ 1 কোটি মানুষের কথা সরকার চিন্তা করছে, বাকি 19 কোটি মানুষের কথা চিন্তা করছে না। এবার আমি আপনাদেরকে বলতে চাই যে এই যে 19 কোটি মানুষ গত 10 বছরে এই সরকারি 1 কোটি মানুষের কথা চিন্তা করে নাই। কোনো ডাক্তার চিন্তা করে নাই যে সরকারি চাকরিতে বেতন বাড়ে না, তাহলে তারা রুগী দেখাইতে আসলে আমরা ফিটা কম নেই। কোনো ল্যাবে, কোনো চিকিৎসা ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা করাইতে গেলে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য কোনো ছাড় নেই, যে 15 সালে বেতন পাইছে তাদের বেতন বৃদ্ধি নেই, কমাই নেই, কেউ কমাই নেয় না। আজকে রিক্সাওয়ালায় উঠলে দেখেন 10 টাকার ভাড়া 15 সালে যেটা ছিল, আজকে সেটা ন্যূনতম 50 থেকে 60 টাকা নেয়। তাহলে এই যে ভাড়াটা নিচ্ছে আজকের দিনে, আজকে বাজারে আপনি যান, চাল কিনতে যান, চাল, ডাল, তেল, লবণ, নুন, আটা, ময়দা, সুজি যা কিনবেন সব আজকের দামে নিবে। আপনি বিভিন্ন কোম্পানির কথা বলেন, বিভিন্ন ব্যবসায়িকের কথা বলেন, সকল পেশাজীবীদের কথা বলেন, সবাই কিন্তু বর্তমান সময় অনুযায়ী দাম নেয়। একজন শ্রমিক যে 2015 সালে 300 টাকায় পাওয়া যেত ডে লেবার, আর আজকে সেই শ্রমিককে নিতে গেলে তাকে 800 থেকে 1200 টাকার নিচে কোনো শ্রমিক পাওয়া যায় না। তাহলে প্রত্যেকের কিন্তু এই যে রুজি বেড়েছে। আপনি গার্মেন্টস সেক্টরে যান, আজকে গার্মেন্টস সেক্টরের যে বেতন তাও সর্বনিম্ন 12,000 টাকা, আর আমাদের স্কেল 8,000 টাকা। ধিক্কার জানাই আমরা, ধিক্কার জানাই বাংলাদেশে যারা বাংলাদেশের উন্নয়নের চাকা যারা সচল রাখে, বাংলাদেশের সরকারি কর্মচারীরা ওতপ্রোতভাবে প্রত্যাশা
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাষ্ট্রের উন্নয়নের সাথে জড়িত। আপনি বলেন বাংলাদেশে 19 কোটি মানুষ, এই 19 কোটি মানুষকে কোনো না কোনোভাবে এই 1 কোটি মানুষ সার্ভিস দেয়। রাস্তা ঝাড়ু দেওয়া থেকে শুরু করে একেবারে সচিব পর্যন্ত সবাই রাষ্ট্রের সেবা দেয়। আজকে দেখেন যে পুলিশ সদস্যরা তারা দিনরাত পরিশ্রম করে, অনেক পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্য, গোয়েন্দা শাখায় যারা আছে, বিজিবি, র্যাব সদস্য, আমরা যখন লাইভে যাই তারা অসংখ্য মানুষ এসে কমেন্ট করে, তারা আমাদের সাথে যোগাযোগ করে বলে ভাই আমরা চলতে পারতেছি না। আমার একজন সেনাবাহিনীর স্ত্রী লাইভে এসে কান্নাকাটি করেছে, ভাই আমরা শুক্রবার দিন কোনো অনুষ্ঠানে যেতে পারি না, আমার ছেলেমেয়েরা কান্নাকাটি করে পাশের বাসার বিয়ের অনুষ্ঠান, তাদেরকে বুঝ দিয়ে রাখতে পারি না। কেন? আরে ওই প্রোগ্রামে গেলে আমার তো ন্যূনতম একটা উপহার দিতে হবে। আমি তো 3 বেলা খেয়ে ভাত খেয়ে বাঁচতে পারতেছি না, আমি উপহার দেবো কিভাবে? আমার ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করাতে গেলে তার যে ভর্তি ফি প্রতিটা বছর, তার স্কুল ড্রেস, বই, খাতা, কাগজ কলম, এগুলি আমি কোথা থেকে দিব? আর বাংলাদেশের একটা অব্যবস্থাপনা, সবচাইতে অথর্ব একটা প্রতিষ্ঠান হলো বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়। আমরা যখন পড়াশোনা করেছি, হাই স্কুলে 6-এ ভর্তি হয়েছি, 10ম শ্রেণী থেকে পাশ করে বের হয়ে গেছি, আর ভর্তি হতে হয় নাই। আর আজকে শিক্ষকরা একটা ব্যবসা শুরু করেছে, প্রতি বছর একই ছাত্রকে একই ক্লাসে, তারপর পরবর্তী ক্লাসে বারবার ভর্তি করতে হয়। 16,000 লাগে। তারপরে এখন দেখেন আপনি প্রাইমারি থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত প্রতিটা ছাত্রকে প্রতি বছর ভর্তি করতে হয়। আপনারা সেশন ফি নেন, ঠিক আছে, উন্নয়ন ফি নেন, ঠিক আছে, ভর্তি ফি কেন নেবেন? তাকে কেন ভর্তি করতে হবে? এই শিক্ষা ব্যবস্থাকে আমরা জোরালোভাবে দাবি জানাবো, এই ভর্তি ফি আপনারা বন্ধ করুন। শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে তারা যে শিক্ষার নামে ব্যবসা করে, সেই ব্যবসা বন্ধ করতে হবে। আমাদের সরকারি কর্মচারীদের স্বাদ আছে তাদের ছেলে মেয়েদেরকে একটু ভালো স্কুলে পড়াশোনা করানো। বাংলাদেশে কয়টা শিক্ষা সরকারি প্রতিষ্ঠান আছে? আর সেই সরকারি প্রতিষ্ঠানে কয়টা ছেলে মেয়ে স্কুলে পড়ালেখার সুযোগ পায়? ঢাকা শহরে কয়টা প্রাইমারি স্কুল আছে? কয়জনে সেই প্রাইমারি স্কুলে পড়ার সুযোগ পায়? মোড়ে মোড়ে লক্ষ লক্ষ কোটি কোটি ছেলে মেয়েরা ঢাকা শহরে পড়াশোনা করে, তারা পড়াশোনার সুযোগ পায় না, বাধ্য হয়ে কিন্ডারগার্টেনে পড়তে যায়। আর ক্লাস 3-তে পড়তে গেলে তার বেতন নেয় 1200 থেকে 1500 টাকা। নার্সারিতে 1600। নার্সারিতে ভর্তি গেলে 1600, 1700, 1800, 2000 টাকা। মানে এক একটা ক্লাস স্কুলে তাদের পরিবেশ অনুযায়ী, তাদের শ্রেণীবিন্যাস অনুযায়ী তাদের বেতন তারা নির্ধারণ করে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব যে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার অনেক উপদেষ্টারা বলেছে যে তার সময় পে স্কেল দিতে পারবে না, পরবর্তী সরকার এসে পে স্কেল বাস্তবায়ন করবে। আপনার সময় যদি টাকা না থাকে, আপনার ভান্ডে যদি টাকা না থাকে, তাহলে পরবর্তী সরকার এসে টাকা পাবে কই? তারা কি বাড়িঘর জমি বিক্রি করে আইনে আমাদের পে স্কেল দিবে? আপনি যেই অর্থ ফান্ডে রেখে যাবেন, পরবর্তী সরকার এসে সেই টাকাটাই পাবে। তাহলে আপনি না পারলে পরবর্তী সরকার কিভাবে পাবে? এই সমস্ত কথা আমরা শুনতে চাই না। আর আপনারা জানেন যে এই সরকার আপনারা যদি দিতে না পারেন, তাহলে পরবর্তী সরকার আইসা এই পে স্কেল, এই প্রস্তাব, এই পে কমিশন সবকিছু তারা বাতিল করে দিতে পারে। এটা আপনাদের উপদেষ্টারাই বলে যে পরবর্তী সরকার আইসা এই প্রস্তাব রাখতেও পারে, বাতিলও করে দিতে পারে। তাহলে যে প্রস্তাব বাতিল করে দিতে পারে সেই পে কমিশন গঠন করে আপনারা কেন টাকা নষ্ট করলেন? আমরা চাইবো আপনার কমিশনের সার্থকতা আপনি দিয়ে যান, আপনার পে স্কেল আপনি বাস্তবায়ন করে যান। যারা বলেছে তাদের কারো ক্ষমতা নাই পে স্কেল দেওয়ার, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা আপনার ক্ষমতা আছে। আপনার সরকারে থাকা অবস্থায় আমরা এই পে স্কেলের বাস্তবায়ন চাই, এবং আপনার কাছে সারা 22 লক্ষ কর্মচারী এবং তাদের 3 কোটি পরিবার আপনার দিকে তাকিয়ে আছে। তাদের পরিবার বর্গের যে ছেলে মেয়েদের, তাদের পরিবারের যে কান্না, সেগুলি আমরা দেখতে পারি না। প্রতিটা কর্মচারী অফিসে এসে ঠিকমতো কাজ করতে পারে না, তার সংসারের অভাব, তার বাবা মায়ের চিকিৎসার অভাব, কোনোটা করতে পারে না, যার কারণে অফিসে এসে ঠিকমতো সার্ভিস দিতে পারে না। আমরা চাই রাষ্ট্র যথাসময়ে চলুক, রাষ্ট্রের উন্নয়নের চাকা সচল থাক। তাই আপনি অবিলম্বে আমাদের এই কর্মসূচির মধ্যেই, এই 3 কর্মদিবসের মধ্যে আমরা পে স্কেলের গেজেট চাই। অন্যথায় দাবি আদায় ঐক্য পরিষদের থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, আগামী 6 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সারা বাংলাদেশের সকল সাধারণ কর্মচারী উপস্থিত হয়ে, সমবেত হয়ে আমরা সেখানে মহাসমাবেশ করে আমরা যমুনার অভিমুখে ঘেরাও করব। যে যেখানে পারবে সেখানে অবস্থান করে রাস্তায় বসে যাব। গেজেট না পাওয়া পর্যন্ত আমরা কেউ উঠবো না। সারা বাংলার যত কর্মচারী আছে সবাই আগামী 6 তারিখে ঢাকায় আসার জন্য রেডি থাকুন। ধন্যবাদ।
সারা বাংলার কর্মচারী এক হাও লড়াই করো, স্কেল দিতে হবে, স্কেল দিতে হবে।